অনিমা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। তার মানে ও প্রথম যেটা ভেবেছিল সেটাই সত্যি। ওই লোকগুলো আবারও সেই নোংরা খেলা খেলেছে। ও এবার করুণ দৃষ্টিতে তাকালো রিকের দিকে। রিকের চোখ লাল হয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। রিক আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলল, এইটা ভেবো না যে আমি তোমাকে ফিরে পেতে চাই বা তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আর এই সত্যিটুকু না জানাতে পারলে আমি মরেও হয়তো শান্তি পেতাম না। তুমি চাইবে না জানি, কারণ তুমি আদ্রিয়ানকে ভালোবাসো, অনেকটা বেশি ভালোবাসো। কিন্তু তুমি চাইলেও আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আদ্রিয়ান তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোমাকে ছাড়া এই কয়েক মাস কাটিয়ে দিতে পেরেছিলাম, তোমাকে অন্যের সাথে মেনে নিতে পেরেছিলাম, যেটা আদ্রিয়ান পারবে না। ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিচ্ছু না। তবে এটা ভেবো না যে আমি মহান হয়ে ত্যাগ করেছি। আজ আদ্রিয়ানের জায়গা যদি অন্য কেউ হতো, তাহলে আমি তাকে খুন করে হলেও তোমাকে নিজের করে নিতাম। কিন্তু এখন পারবো না, কারণ আমি জানি আমার চেয়ে অনেক বেশি ভালো থাকবে তুমি ওর কাছে। আর এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। সরি তোমার সাথে যা যা মিসবিহেভ করেছি তার জন্য। আই এম রিয়েলি সরি। কথাগুলো বলেই রিক পকেটে হাত ঢুকিয়ে পেছাতে পেছাতে বলল, আর হ্যাঁ, আমাকে কিন্তু আখের মতোই নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে হবে। আদ্রিয়ান কি বলেছে জানো তো? বন্ধু হিসাবে আমি বেস্ট। ওই পাগলটাকে সামলে রেখো। তোমাকে ছাড়া ও নিঃস্ব। তুমি না থাকলে ও মরে যাবে, আর ওকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। আসছি, হ্যাঁ? কথা হবে পরে। ভালো থেকো। জানি থাকবে, আদ্রিয়ান আছে তো। এটুকু বলে রিক উল্টো ঘুরে দ্রুত পদে চলে গেল নিচে। অনিমা স্তব্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর ঘুরে রেলিং ধরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি সত্যি রিকে কিছু বলতে ইচ্ছে করছিল ওর, কিন্তু কেন জানি আজ সব কথা গলা আটকে গেল, কিছুই বলা হলো না। রিকের দৃষ্টিভঙ্গি দিয়ে এসব কথা ও জানতই না। অযথাই মনে রাগ পুষে রেখেছিল, যেখানে ছেলেটা নিজেই ভুক্তভোগী। এখন শুধু একটাই প্রার্থনা করছে ও অনিমা নামকে অতীতকে পেছনে ফেলে রিক যেন ভবিষ্যতের দিকে হাসি মুখে এগিয়ে যেতে পারে। এমন কেউ যাতে ওর জীবনে আসে যে ওকে ওর নীলপরির চেয়েও বেশি ভালো রাখবে। রিক আর স্নিগ্ধা সকালে নাস্তা করে চলে গেছে। আদ্রিয়ান বলেছিল আর কয়েকটা দিন থাকতে, কিন্তু রিক আর থাকতে চাইল না। আদ্রিয়ান আর তেমনভাবে জোরাজোরি করেনি, তবে যাওয়ার আগে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে শুধু বলেছিল, ভাবিকে ভালো রাখিস। উত্তরে আদ্রিয়ান শুধু মুচকি একটা হাসি দিয়েছিল। স্নিগ্ধা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল রিকের দিকে। সবটা জেনে আর দেখেও রিকের এত শান্ত থাকাটা যে ওর চেনার রিক তার সাথে বড্ড বেমানান। অনিমার রিকের সামনে আসতে অস্বস্তি হচ্ছিল, তাই দূরেই ছিল। ও রিককে কথা দিয়েছে যে আগের মতোই ওকে নিজের বন্ধু ভাববে। রিকের নিতান্তই একতরফা সেই অনুভূতিটা ওদের বন্ধুত্বের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু অনিমারও একটু সময় চাই স্বাভাবিক হতে। আবরার ম্যানশনে সবাই বিকালে একত্রে বসেছেন। আদিব, আশিস, আদ্রিয়ান সবাই থাকলেও অভ্র অনুপস্থিত। মানিক আবরার আশেপাশে তাকিয়ে বলেন, অব্র কোথায় আদ্রিয়ান? ডাকো ওকে। কথা শুনে জাবিনও আদ্রিয়ানের দিকে তাকালো। সকাল থেকে দেখেনি অভ্রকে, ওরও জানার ইচ্ছে হচ্ছে কোথায় গেল। আদ্রিয়ান জুসের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, অব্রকে একটু কাছে পাঠিয়েছে বাবা, 2 দিন পর ফিরবে। জাবিন এবং নিমেষে অন্ধকার হয়ে গেল। কেন নিজেও জানে না, শুধু জানে দুর্বল হয়ে পড়েছে অনেক লোকটার উপর। আদ্রিয়ান মৃত্যুর খবর শোনার পর ও যখন প্রচণ্ড কান্নাকাটি করেছিল, তখন অভ্র ওকে সামলেছে। ওই প্রথম অভ্র নিজে থেকে ওর কাছে এসছে, ওর সাথে কথা বলেছে। এরপর থেকে ওর দুর্বলতা আরও বেড়ে গেছে। কি ভাবছে সেটা খেয়াল হতেই জাবিন সাথে সাথে নিজেকে বকা দিয়ে ফোন স্ক্রোল করায় মনোযোগ দিল। হাসান কৌতূহল বলল, মানিক তোরা এখন এখানেই থাকবি তো? মানিক আবরার বললেন, হ্যাঁ, এতদিন ওই বাড়িতে থাকতাম, কারণ জাবিনের কলেজ ওখানে ছিল, আমারও অফিসে কাজ ছিল। এখন তো ওকে এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছি, এইচএসসি রেজাল্টও দিয়ে দিয়েছে। রিমা আবরার বললেন, আর তাছাড়াও আদ্রিকে আমি আর একা ছাড়বো না। ওই 3 দিনে কলিজা দিয়ে টান মেরেছিল আমার। আদ্রিয়ান হাসলো। অনিমা একটা ছোট্ট শ্বাস পেল। সত্যিই কত ভয়ঙ্কর ছিল ওই 3টা দিন। হাসান কোতোয়াল অনিমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মামুনি ব্যাগ গুছিয়ে নাও, কালকে আমরা বের হব। অনিমা একটু অবাক দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আদ্রিয়ান একটুর জন্য বিষম খায়নি। অনিমা কিছু বলার আগে আদ্রিয়ান বলল, যাবে মানে? ব্যাগ গুছিয়ে কোথায় যাবে? হাসান কোতোয়াল হেসে বললেন, আমার তো নিচের বাড়ি আছে জুনিয়র, সেখানে তো যেতে হবে।
আর মামুনিকে এতদিন পর কাছে পেলাম, রেখে যেতে তো পারবো না। হ্যাঁ, তো গিয়ে 2 দিন থেকে চলে আসবে তো। ব্যাগ গোছানোর কি আছে? 2 দিন না, ও এখন থেকে আমার কাছেই থাকবে। অনিমা এবার একটু অসহায় দৃষ্টি তাকালো ওর বাবার দিকে, এরপর আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান কিছু না ভেবেই বলে ফেলল, মানে কি? আমার বউ আমি দেব না। সবাই অবাক দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। অনিমা চোখ বড় বড় করে দেখছে আদ্রিয়ানকে। সবাই কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকার পর মিটপিটিয়ে হাসতে শুরু করলো। আদ্রিয়ান ব্যাপারটা বুঝতে পেরে গলা ঝেড়ে বলল, না মানে, এখন তো ও আমার বউ, তাই না? এমনিতে বেড়াতে গেলে সেটা ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে, এটা কেমন কথা? হাসান কোতোয়াল বললেন, আমি শুনেছি তোমাদের বিয়েটা হঠাৎই হয়েছে, পরিস্থিতির চাপে পড়ে। তাই আমি আপাতত ঠিক করেছি ওকে আমার সাথে নিয়ে যাব। ওর পরীক্ষা তো একে আসছে, এখনও আমার কাছেই থাক। আদ্রিয়ান এবার অসহায় ভঙ্গিতে তাকালো ওর বাবা মায়ের দিকে। ওনাদের দেখে বুঝতে পারলো যে ওনাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিমাও মুখ কাচুমুচু করে রেখেছে। হাসান কোতোয়াল বলেন, মামুনি, রাতের মধ্যেই সব গুছিয়ে রেখো, কিন্তু কাল সকাল সকালেই বের হব আমরা। অনিমা নিচু কণ্ঠে বলল, জি আব্বু। আসলে অনিমার মিশ্র অনুভূতি হচ্ছে। নিজের বাবার কাছে থাকতে পারবে বলে ভালোও লাগছে, আর অপরদিকে আদ্রিয়ানকে ছেড়ে যেতে হবে বলে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান পড়েছে মহাজালায়। এটাও ঠিক যে ওনার মেয়েকে উনি ওনার কাছে নিয়ে রাখতেই পারেন। হাসান কোতোয়ালকে যে বলবে এ বাড়িতে থেকে যেতে, ও সেটাও পারবে না, কারণ ও ভালো করেই জানে যে উনি যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। নিজের মেয়ের শ্বশুরবাড়িতে থাকবেন না, তাই শুধু মলিন মুখ করে সবার দিকে এক পলক করে তাকালো। অনিমাও প্রচণ্ড অসহায় মুখ করে বসে আছে। কবির শেখ আর রঞ্জিত চৌধুরী তাদের পার্টি অফিসে নিজের ক্যাবিনে বসে আছেন। দুজনের মুখেই চিন্তার ছাপ, যেন দুজনেই জাতাগতে পড়ে গেছেন। নীরবতা ভেঙে রঞ্জিত চৌধুরী বলল, হাসান বেঁচে গেল কি করে? আমরা তো লাশ দেখে ভেবেই নিয়েছিলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু লোকটা তো আবার কোন গর্ত থেকে উঠে এলো। কিন্তু আমার মনে হয় আমাদের কথা ভুলে গেছে। জার্নালিস্ট ছিল, তাই রোজ কত মানুষকেই তো এক্সপোজ করতো। সবার কথা মনে থাকে নাকি? তাও 5 বছর। কবির শেখ ভাবনায় বঙ্গ থেকে বললেন, তবু ডাউট তো থেকেই যাই। তারপর আপনার ছেলে আমার বয়টা সত্যি করলো, কিছুই করলো না, বরং এখন আমাদের অ্যাভয়েড করে চলছে। আমরা তো এখনও গাপলা আছে মনে হচ্ছে, কিছু বোঝা যায়নি তো। রঞ্জিত চৌধুরী মাথা চেপে ধরে বললেন, এত প্রেশার এবার সত্যিই আর নেওয়া যাচ্ছে না। এখনও এটাও জানতে পারলাম না আড়ালে বসে এভাবে একে একে কে ডোবাচ্ছে আমাদের। কবির শেখ একটা লম্বা শ্বাস ফেলে বললেন, আগে আদ্রিয়ানকে সন্দেহ হলেও এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। যদি আদ্রিয়ান এর পেছন থেকে থাকে তাহলে ও একা নেই, ওর সাথে এমন কেউ আছে যে ওর মতোই চতুর। কিন্তু কথা হলো সেটা কে? বাইরে ধীরগতিতে বৃষ্টি হচ্ছে। আজ কোনো বজ্রপাত বা ঝড় নেই, প্রকৃতি বেশ শান্ত। অনিমা অনেকটা মন খারাপ নিয়ে ব্যাগ গোছাচ্ছে। ভালো লাগছে না কিছুই আজ। যদি ওর আব্বু আর আদ্রিয়ান দুজনের সাথে থাকতে পারতো, কিন্তু ওকে যে কোনো একজনের সাথে থাকতে হবে। এখন ওর বাবার সাথে, পরে হয়তো আদ্রিয়ানের সাথে, কিন্তু দুটো মানুষের সাথে একসঙ্গে থাকা হবে না। তবে ওর বাবাকে ও ফিরে পেয়েছে, আর নিজের বাবার প্রিন্সেস হয়ে ওর নিজের বাড়িতে থাকতে পারবে, এতেও বেশ খুশিও। কিন্তু ওই বাড়িতে কি ওর মামুরা এখনও আছে? কোথায় বা যাবেন? ওর আব্বুর সাথেও তো এই বিষয়ে কোনো কথাই হয়নি অনিমার, কিছুই বলেনি কি কি হয়েছিল উনি যাওয়ার পর। হাসান কোতোয়াল অনিমাকে কিছু জিজ্ঞেস করেনি এ বিষয়ে। এসব ভাবতে ভাবতে লাগেজের চেন আটকে গিয়ে অনিমা ব্যালকনিতে চলে গেল। রেলিং ধরে বৃষ্টি দেখতে দেখতে ভাবছে সে, ওর চারপাশে সবকিছু কেমন রহস্যময় আর অদ্ভুত। আদ্রিয়ান ওর অতীত নিয়ে ভাবে না, জানতেও চায় না। ওর বাবা হঠাৎই 5 বছর পর ফিরে এলো, যাকে ও মৃত বলে জানতো। উনি 5 বছর উনি কেন ফেরেননি? আদ্রিয়ান বা কোথায় ছিল ওই 3 দিন? ওর বাবা ভাই কেন একবারও জিজ্ঞেস করলো যে নিজের বাড়ি ছেড়ে ও এখানে কেন? অনিমা এইসব জিজ্ঞেস করায় শুধু একটাই উত্তর দিয়েছে ওকে, সময় হলে বলবো। সবকিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে। কেন এত রহস্যময়? কেন সব? হঠাৎই ও পেটে কারো আলতো হাতের স্পর্শ পেল। তার সাথে কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করে চোখ বন্ধ করে ফেললো, কারণ ও জানে এটা আদ্রিয়ান। আদ্রিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, মন খারাপ? অনিমা কিছু না বলে ওভাবে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান ওকে ধরে নিজের দিকে ঘুরিয়ে কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নিয়ে বলল, কি হয়েছে?
আমার মায়াবিনীর মায়ামাখা মুখটা আধারে ঢাকা কেন? অনিমা চোখ তুলে আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কাল আব্বুর সঙ্গে চলে যাচ্ছি, খারাপ লাগছে না আপনার? আদ্রিয়ান ভ্রুকুসকে বলল, খারাপ লাগার কি আছে? তুমি তোমার বাবার সাথে তোমার বাড়ি যাচ্ছ, এতে খারাপ কি? ভালো তো। অনিমা মুখ গোমরা করে আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান তাকিয়ে রইল অনিমার দিকে। ওর নিজেরও ইচ্ছে করছে না অনিমাকে ছাড়তে, ভীষণ মন খারাপ করছে, কিন্তু একপাক্ষিক চিন্তাভাবনা করলে তো আর হয় না, অনেক সময় পরিস্থিতি মেনে নিতে হয়। আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘোরাতে চমকে উঠল। দ্রুত অনিমার দুগালে হাত রেখে পড়ল, এই বোকামে এভাবে কাদার কি আছে? তোমার পরীক্ষাটা হয়ে গেলে একেবারে জাঁকজমক করে ব্যান্ড বাজিয়ে বিয়ে করে আমার বাড়ি নিয়ে আসবো, যাতে আমার ভিলেন শ্বশুরটা আর তোমাকে নিতে না পারে। ভিলেন শ্বশুর? কথাটা শুনেই অনিমা ভ্রুকুসকে তাকালো। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আমার এখন তোমার বাবাকে বাংলা সিনেমার সেই ভিলেন টাইপ শ্বশুরই মনে হচ্ছে। তাও একটু পার্থক্য আছে, সেটা কি জানো? অনিমা না বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান বলল, বাংলা সিনেমার শ্বশুরা বলে, এ বিয়ে আমি মানি না, আমার মেয়েকে তোর মতো ছোট লোকের হাতে আমি তুলে দেব না, কখনো না। কিন্তু আমার শ্বশুরের ক্ষেত্রে কেসটা হলো, এতদিন পর আমার মেয়েকে পেয়েছি, আমার মেয়ে আমি নিয়ে গেলাম, পরেরটা পরে দেখা যাবে। মানে হলো উনি হাতে মারবেন না, ভাতে মারবেন। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। অনিমা হেসে দিল আদ্রিয়ানের কথায়। সেই হাসি দেখে আদ্রিয়ানের হৃদয়টা ঠান্ডা হলো। এই হাসির জন্যই তো এত কিছু বলা। ও আলতো হাতে অনিমার চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে নিজের বুকে জড়িয়ে ধরল। অনিমাও আদ্রিয়ানের বুকের সাথে মিশে রইল। ওর ঠোঁটে হালকা হাসি ঝুলে আছে, যাকে বলে তৃপ্তির হাসি। অনিমার বাবা তার পরের দিন সকালে আদ্রিয়ানদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় অনিমা আদ্রিয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু আদ্রিয়ান ওই মুহূর্তে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেছে, হাসি মুখে বিদায় দিয়েছে নিজের মায়াবিনীকে। কিন্তু অনিমার মোটেও ভালো লাগছিল না। নিজের বাড়িতে বাবার কাছে ফিরে যাওয়ার আনন্দের সাথে আদ্রিয়ানকে ছেড়ে থাকার কষ্টটা মিশে এখন দুটো অনুভূতি ফিকে হয়ে গেছে। সারা রাস্তায় মন খারাপ করে বসেছিল। আদ্রিয়ান এমন একটা মানুষ যার সাথে অনিমা ভীষণভাবে জড়িয়ে গেছে, যে স্মৃতি থেকে মুছে গেল মন থেকে কোনোদিনও মুছবে না। হাসান কোতোয়াল গম্ভীর মুখে বসে আছেন। বাসায় আশরাফ, মৃধা, রাহেলা আর ওনাদের ছেলে অর্ক, ওনারা তিনজনে অনিমার বাবার বাড়িতেই থাকছেন। ওনারা অনিমার মামা মামি হয়। হাসান কোতোয়ালকে দেখে তিনজনই ভূত দেখার মতো চমকে গেছিল। স্বাভাবিক, 5 বছর আগে যে মানুষটা মারা গেছে সে ফিরে এলে যে কেউ চমকাবে। তার উপর অনিমাকে দেখে আরও অবাক হয়েছে। এই মেয়ে হুট করে আবার কোন গর্ত থেকে উঠে এলো? ওনারা তো ভেবেই নিয়েছিল যে বাপের সাথে সাথে ও বিদায় হয়েছে। হাসান কোতোয়াল পরে ওনাদের বুঝিয়েছেন যে লাশটা ওনার ছিল না। বেশ অনেকটা সময় পর ওনারা শান্ত হয়েছে। ওরা দুজন ফিরে আসাতে যে ওনারা কতটা খুশি সেটাই নানা রকম মনোভাব প্রকাশ করে বোঝানোর চেষ্টা করলেন। রাহেলা অনিমাকে জড়িয়ে ধরে বললেন, এতক্ষণ কোথায় ছিলি মা? এভাবে হুট করে কেউ চলে যায়? আশরাফ, মৃধা বললেন, কোথায় কোথায় না খুঁজেছি তোকে, মামার কথা তো একবার ভাববি। কেমন আছিস? অনিমা ওনাদের দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, যতটা এক্সপেক্ট করেছিলে তার চেয়ে অনেক বেশি ভালো আছি। অনিমার উত্তর শুনে দুজনেই একটু হস্তকিয়ে গেল। অর্ক একটু দূরে দাঁড়িয়েছিল। অনিমা অর্কর দিকে তাকিয়ে শুধু হেসেছিল হালকা, যেটাকে তাচ্ছিল্যের হাসি বলে। দীর্ঘ সময় নীরবতা ভেঙে হাসান কোতোয়াল বললেন, আমার সবসময় একটা বসা ছিল যে আমার কিছু হয়ে গেলেও আমার চিন্তা নেই, আমার মেয়ের মামা মামি ওকে দেখে রাখবে। অথচ আজ 5 বছর পর ফিরে এসে আমাকে আমার মেয়েকে অন্য কারো বাড়ি থেকে নিয়ে আসতে হলো, তাও সেই ছেলেটা ওকে রাস্তা থেকে তুলে নিয়েছিল। অথচ আপনারা আমারই বাড়িতে বসে বসে আমারই টাকায় আশ করছেন, এটাকে আমি কি বলবো? আশরাফ একবার নিজের স্ত্রীর দিকে তাকালেন, তারপর খুব দুঃখী গলায় বললেন, হাসান, আমরা তোমার মেয়েকে বের করে দেইনি, ও নিজেই উধাও হয়ে গিয়েছিল কোথাও। ওই ইন্ডিয়ান একটা মেয়ে ছিল, কি যেন নাম, হ্যাঁ আর্য ছিল হয়তো, ওর সাথেই কোথাও একটা বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। আমরা অনেক খোঁজ করেছিলাম ওর, কিন্তু পাইনি। আরজুর কথা উঠতেই অনিমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ও ছোট্ট একটা ভুলের জন্য সেদিন কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই রক্তপাত, সেই চিৎকার, বাঁচতে চাওয়ার আকুতি সব যেন চোখে ভাসছে। মাথা ভার হয়ে আসছে তার। অনিমা 2 হাতে মুখ চেপে ধরল নিজেকে স্বাভাবিক করার জন্য। হাসান কোতোয়াল 2 হাত একত্রিত করে একটু চোখে বললেন, কোথায় কোথায় খোঁজ করেছিলেন আশরাফ ভাই? যাক, যা হওয়ার হয়েছে। এতদিন আমার অফিস সামলেছেন,
তার জন্য ধন্যবাদ। এবার আমার কাজ আমি করতে পারবো। কাল থেকে আমি অফিসে বসছি। তারপর হাসান কোতোয়াল অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমা মাথা চেপে ধরে বসে আছে। হাসান কোতোয়াল বললেন, মামুনি অস্বস্তি লাগছে, চলো রুমে গিয়ে রেস্ট করবে। রাহেলা আলাদি কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেই মনে হচ্ছে ও অসুস্থ। ওপরের ওর রুম পরিষ্কার করিয়ে রেখেছি একটু আগে। শ্যামা, গিয়ে বিশ্রাম নে। অনিমা ভাবছে সত্যি সত্যি মানুষ স্বার্থের পাগল। আজ ওর বাবা ফিরে এসেছে বলে এখন ওর প্রতি এত দরদ, কত দরদ। অথচ ওর বাবা যখন ছিল না তখন জ্বর সর্দি আরও সব রকম অসুস্থতা নিয়েও কাজের লোকের মতো বাড়ির সব কাজ করেছে ও। হাসান কোতোয়াল অনিমাকে নিয়ে দাঁড়াতে আশরাফ মৃদা বলে উঠলেন, আমরা কি চলে যাব এখান থেকে? হাসান কোতোয়াল ভ্রুকুসকে বললেন, যদি থাকতে ইচ্ছে হয় থাকো কয়েকদিন। শত হোক তোমার বোনের বাড়িটা, সে বেঁচে নেই বলে যে বাড়িটা নাই এরকম ভাবার কারণ নেই। বলেই অনিমাকে নিয়ে উপরে চলে গেল। অর্ক ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে সিটি বাজাতে বাজাতে বাইরে চলে গেল। এদিকে আশরাফ মৃদা আর রাহেলা ভাবছেন যে হঠাৎ করে দুটোই একসঙ্গে উদয় হলো কোত্থেকে। সব কিছু হাতে এসেও আসলো না, হাতছাড়া হয়ে গেল। তাই আরামে থাকতে হলে বাকি জীবন হাসান কোতোয়ালকে তেল মেরেই চলতে হবে। বেশ রাত হয়েছে, মেঘলা আকাশ, তাই চারপাশটা আরও ঘুটঘুটে অন্ধকার। হালকা শোষো বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বাড়ির ছাদের এক কোণায় বসে আছে রিক, অন্ধকারের জন্য আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর জীবনটাও এখন এই আকাশের মতোই মেঘ আর অন্ধকারে আচ্ছন্ন। নিজের উপরে একটা তাচ্ছিল্যে হাসি হেসে মদের বোতলে চুমুক দিতে গেলে স্নিগ্ধা এসে আটকে নিল। রিক ভ্রুকুসকে তাকিয়ে বলল, তুই এখানে কি করছিস? স্নিগ্ধা বোতলে টেন্ট নিয়ে বলল, জানতাম এখানে বসে এইসব ছাই পাশ গিলছো। একজন ডক্টর তুমি, তারপরেও এসব প্যাচাল পাড়তে এসছিস এখানে? দে ওটা দে। স্নিগ্ধা দূরে সরিয়ে নিল বোতলটা, তারপর রিকের হাতে হাত রেখে বলল, ও বাড়ি থেকে আসার পর থেকে নিজেকে ঘরবন্দি করে নিয়েছো। ঠিক মতো খাচ্ছ না, ঘুমাচ্ছ না, বাড়ির কারোর সাথে কথাও বলছো না, এমনকি মামার সাথেও কথা বলছো না তেমন। ওদের করা কাজের জন্য তুমি নিজেকে শাস্তি কেন দিচ্ছ? রিক বিরক্তি নিয়ে বলল, এখান থেকে যা, আর আমাকে একা থাকতে দে। বলেই বোতলটা টেনে নিয়ে গিয়ে তাতে চুমুক দিতে গেলে স্নিগ্ধা বলে উঠল, অনেক কিন্তু ড্রিঙ্ক করা মোটেও পছন্দ করে না রিক্তা। ও তোমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবে। তোমার নীলপরি যেটাকে অপছন্দ করে সেটা তুমি করছো প্রতিনিয়ত। একজন বন্ধু হিসেবে ও কিন্তু কষ্ট পাবে। রিক থেমে গেল, কিছুক্ষণ বসে রইল ওভাবে। বেশ অনেকটা সময় পর বোতলটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল সে। স্নিগ্ধাও কিছু না বলে রিকের পাশে চুপচাপ বসে রইল। হঠাৎ রিক করুণ কণ্ঠে বলে উঠল সিদনাকে, আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে চাই, তোর কোলে মাথা রাখতে দেবে? স্নিগ্ধা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রিকের দিকে। রিকের বলা কথাটা ওর বিশ্বাসই হচ্ছে না। পর মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে রিক কিছু না বলে স্নিগ্ধার কোলে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে ফেললো। কিন্তু স্নিগ্ধার মনের মধ্যে ঝড় চলছে। এমন অনুভূতি হচ্ছে কেন ওর? মনে হচ্ছে এই মানুষটার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া যায়। এর আগে তো এমন হতো না। এসব ভাবতে ভাবতে রিকের মাথায় হাত চলে যায় ওর। আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে রিকের মাথায়। দেখতে দেখতে 3টা দিন কেটে গেছে। এই 3 দিনে অনিমা আদ্রিয়ানের ফোনে কথা হয়েছে শুধু, তো খুব কম। ইদানিং আদ্রিয়ান রেকর্ডিং, স্টেজ শো, ইন্টারভিউ এসব নিয়ে বেশ ব্যস্ত হয়ে আছে। একটার পর একটা কাজ লেগেই আছে। সারাদিনের কাটাকাটির পর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমানোর আগে একটু কথা বলতে পারে অনিমার সাথে, কিন্তু সারা দিন দুজনেই দুজনের জন্য ভেতরে ভেতরে ছটফট করে বেড়ায়। এই নিয়ে বেশ চলছে এদের বিরহ পর্ব। রাতে ডিনার করে এসে শুয়ে বেশ অনেকক্ষণ পর্যন্ত আদ্রিয়ানের ফোনের অপেক্ষা করলো অনিমা, কিন্তু আদ্রিয়ান ফোন করেনি। এরপর অনিমা ট্রাই করেছিল কিন্তু বন্ধ বলছে। তাই মন খারাপ করে শুয়ে শুয়ে আদ্রিয়ানের ফোনে অপেক্ষা করতে করতে চোখ লেগে আসতেই ওর ফোনটা বেজে উঠলো। অনিমা দ্রুত চোখ খুলে ফেলতো, ফোন হাতে নিয়ে দেখলো আদ্রিয়ান। ওর মুখে স্বস্তির হাসি ফুটে উঠলো। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বললো, আজ এত দেরি করে ফোন করলেন যে? ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে আদ্রিয়ান বলল, খুব ব্যস্ত ছিলাম, একটু আগে একটা শো শেষ করলাম।
একটু ব্যালকনিতে আসবে? অনিমা চোখ বড় বড় করে ফেললো। ও ঝট করে উঠে বসে বলল, মানে কোথায় আপনি? তোমার বাড়ির পাশে রোডে। অনিমা অবাকের শেষ পর্যায়ে চলে গেল। এত রাতে আদ্রিয়ান চলে এসছে এখানে? যদিও এই পাগলের দ্বারা সবই সম্ভব। ও উঠে দাঁড়িয়ে বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। না, তোমাকে নিচে আসতে হবে না, আমি থাকতে পারবো না, এখনই চলে যেতে হবে। একটু ব্যালকনিতে আসবে জান পাখি? জাস্ট 2 মিনিট নেব। আদ্রিয়ান কথা শেষ করার আগে অনিমা দৌড়ে ব্যালকনিতে চলে গেল। গিয়ে দেখে সামনের বড় রাস্তাটায় গাড়ির সাথে হেলান দিয়ে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। খুব ক্লান্ত দেখাচ্ছে ওকে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ের জ্যাকেটটা খুলে হাতে নিয়েছে, পরনে সাদা টি শার্ট। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, উফ, এতক্ষণে কলিজা একটু হলেও ঠান্ডা হলো। 83 ঘন্টা 26 মিনিট পর তোমাকে দেখলাম। আর একটু হলে নির্ঘাত মরেই যেতাম, বাঁচিয়ে দিলে। অনিমা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। চোখ ছলছল করে উঠছে ওর। ও কাঁপা গলায় বলল, পাগল আপনি? আদ্রিয়ান মুচকি এসে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছিলে নিশ্চয়ই। যাও, রয়ে যাও, আর একটু জেগে থেকো প্লিজ, আমি গিয়ে ফোন করবো। অনিমা কিছু না বলে শুধু তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান চলে যাওয়ার পরও ধীর পায়ে নিজের রুমে গিয়ে বসে রইল। প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো চলবে না। আদ্রিয়ান জেগে থাকতে বলেছে তো। প্রায় 1.5 ঘন্টা পর আদ্রিয়ানের ফোন এলো। অনিমার সঙ্গে সঙ্গে রিসিভ করে ফেলল। আদ্রিয়ান ঘুম ঘুম কণ্ঠে বলল, সরি জান পাখি, খুব ঘুম পাচ্ছে না? অনিমা বুঝলো আদ্রিয়ান আজ সারাদিনের ব্যস্ততায় খুব ক্লান্ত, তাই বলে উঠল, আপনি ঘুমিয়ে পড়ুন, খুব ক্লান্ত লাগছে আপনাকে। আদ্রিয়ান আবারও ঘুম ঘুম কণ্ঠে বলল, তোমার বাবার প্রতি খুব রাগ হচ্ছে আমার। সেদিন ঠিকই বলেছিলাম, একদম বাংলা সিনেমার ভিলেনের মতো কাজ করেছে তোমার আব্বু। তুমি জানো আমার দম বন্ধ হয়ে আসছে, মরে যাচ্ছি আমি। এই কটা মাস কি করে থাকবো? আগে জানলে তোমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে এক বাচ্চার বাবা হয়ে তারপর ওনাকে বলতাম, তাহলে এই এক্সট্রা প্যারা নিতে হতো না আমাকে। তোমাকে খুব জ্বালাচ্ছি তাই না? ঘুমা জান পাখি, গুড নাইট। এরপর ওপাশ থেকে আর কোনো কথার আওয়াজ এলো না। অনিমা বুঝলো আদ্রিয়ান ঘুমিয়ে পড়েছে। ও কলটা কেটে মন খারাপ করে শুয়ে রইল। কবে পরীক্ষা আসবে আর কবে শেষ হবে? ওর নিজের কষ্টের চেয়েও এই লোকটার কষ্ট যে ওকে বেশি পড়ায়, বড্ড বেশি পড়ায়।